ধরুন কারো হাত ভেঙে গেল আর ডাক্তার তাকে ব্যথার ওষুধ দিলেন। এবার ধরুন কেউ টানা 1 সপ্তাহ ধরে কারো মেসেজ বা কল পুরোপুরি ইগনোর করছে, আর ডাক্তার তাকেও ঠিক একই ব্যথার ওষুধ দিলেন। হুম শুনতে বেশ অদ্ভুত, তাই না? একদম অদ্ভুত লাগলেও বিবর্তনের দিক থেকে আমাদের মস্তিষ্ক কিন্তু সত্যিকারের শারীরিক আঘাত আর কারো হুট করে যোগাযোগ বন্ধ করে দেওয়ার মধ্যে খুব একটা পার্থক্য করতে পারে না। আজকের এই ডিপ ডাইভে আমরা মূলত গোস্টিং নিয়ে কথা বলবো। রাইট, গোস্টিং বা কোনো কারণ ছাড়া হারিয়ে যাওয়ার পেছনের মনস্তত্ত্ব। হ্যাঁ, কেন একটা সাধারণ নীরবতা মানুষের মনে একেবারে একটা সার্ভাইভাল লেভেল থ্রেট বা বেঁচে থাকার হুমকির মতো প্রভাব ফেলে, সেটাই আমাদের আজকের সোর্সগুলো থেকে ডিকোড করার মিশন। এই ব্যাপারটা আসলেই বেশ চমকপ্রদ। মস্তিষ্ক কেন এই নীরবতাকে শারীরিক ব্যথা হিসেবে প্রসেস করে সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, সেই আদিম যুগে। আচ্ছা, আদিম যুগে? হ্যাঁ, সেই সময়ে দল থেকে বিতাড়িত হওয়ার মানেই ছিল একা জঙ্গলে থাকা, যার মানে নিশ্চিত মৃত্যু। তাই মস্তিষ্ক সামাজিক প্রত্যাখ্যানকে এমনভাবে প্রসেস করে যেন শরীরের কোনো অংশ সত্যিই কেটে গেছে। ও আচ্ছা, ব্রোকেন হার্ট আর ব্রোকেন আর্মের মধ্যে মস্তিষ্ক কোনো তফাৎ দেখে না? একদমই তাই। আমাদের মস্তিষ্কের অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স আর ইনসুলা নামের অংশগুলো এই কাজটা করে। ক্লিনিক্যাল গবেষণায় সত্যিই দেখা গেছে যে টাইলেনলের মতো সাধারণ ব্যথানাশক ওষুধ এই নীরবতার কষ্ট কমাতেও সাহায্য করতে পারে। ওয়েট, সত্যি? সাধারণ টাইলেনল দিয়ে ইমোশনাল পেইন কমানো যায়? এটা তো অবিশ্বাস্য। হ্যাঁ, কারণ ব্যথার সিগন্যালটা মস্তিষ্ক একই জায়গা থেকে পাঠাচ্ছে। রাইট, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। যখন কেউ হঠাৎ গায়েব হয়ে যায় তখন তো আমরা কোনো কারণ জানতে পারি না, একটা ওপেন লুপ বা অমীমাংসিত পরিস্থিতি তৈরি হয়। ঠিক, আর মানুষের মস্তিষ্ক এই ওপেন লুপ একদমই সহ্য করতে পারে না। এটাকে সাইকোলজিতে জাইগার্নিক এফেক্ট বলে। হ্যাঁ, জাইগার্নিক এফেক্ট। আমাদের সোর্সগুলো ঘাটতে গিয়ে দেখলাম মস্তিষ্ক যখন কোনো ক্লু পায় না তখন সে নিজেই নিজেকে দোষারোপ করতে শুরু করে। হ্যাঁ, কারণ যখন উল্টো দিক থেকে কোনো কারণ জানানো হয় না তখন মস্তিষ্ক সবচেয়ে সহজ উপসংহারে পৌঁছায়। সে ভাবে যে নিশ্চয়ই সব দোষ আমারই। নিজের পরিস্থিতির নিয়ন্ত্রণের ক্ষমতা বা বলতে পারেন এজেন্সিটা হারিয়ে ফেলে। আর তখনই মানুষ নিজেদের অজান্তেই অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে পড়ে, যেটাকে অ্যাংশাস প্রিঅকুপাইড অ্যাটাচমেন্ট বলা হয়। একদম ঠিক বলেছেন। কিন্তু আমি যদি একটু ভিন্ন দিক থেকে দেখি, যিনি গোস্ট করছেন তিনি কি বোঝেন না যে তিনি কতটা কষ্ট দিচ্ছেন, নাকি তারা জেনে শুনেই? আসলে এখানেই ব্যাপারটা একটু অন্যরকম। তারা কিন্তু নিজেদের ভিলেন ভাবতে চান না, তারা মূলত সংঘাত বা কনফ্লিক্ট এড়াতে মরিয়া থাকেন। আচ্ছা, সামনাসামনি কথা বলার ভয়। হ্যাঁ, যখন কাউকে একটা খারাপ খবর দেওয়ার কথা আসে তখন তাদের মস্তিষ্কের অ্যামিগডালা একদম ওভারড্রাইভে চলে যায়। এটা অনেকটা অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের মতো। তারা ফ্রিজ অর ফ্লি মোডে চলে যায়। কিন্তু সামনাসামনি কথা বললে তো অন্তত আমাদের ভেতরের সহানুভূতি কাজ করে। আমি যখন কারো চোখে জল দেখি তখন আমার নিজেরও তো খারাপ লাগে। রাইট, কারণ তখন আমাদের মস্তিষ্কের মিরর নিউরনগুলো অন্যের কষ্টটা আমাদেরও অনুভব করায়। ঠিক, কিন্তু এই মিরর নিউরনগুলো তো ডিজিটাল স্ক্রিনের কারণে বাধাগ্রস্ত হয়। একদম, ডিজিটাল স্ক্রিন এখানে একটা বড় ঢাল হিসেবে কাজ করে। স্ক্রিনের ওপাশে থাকার কারণে মিরর নিউরনগুলো সহানুভূতি তৈরি করার সুযোগই পায় না। ও, বুঝতে পেরেছি। অন্যের কষ্টটা তখন আর তাদের ততটা স্পর্শ করে না। আর এখানেই কগনিটিভ ডিসোনেন্সের ব্যাপারটা আসে, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। কগনিটিভ ডিসোনেন্স, তারা নিজেদের মনকে বোঝায় যে আমি তো আসলে তাকে আরো বেশি কষ্ট দেওয়া থেকে বাঁচাচ্ছি, নীরব থেকে তাকে হেল্প করছি। কি অদ্ভুত যুক্তি! হ্যাঁ, ভেতরের এই মানসিক দ্বন্দ্ব ঢাকতে তারা নীরবতাকেই যৌক্তিক মনে করে। কিন্তু দীর্ঘমেয়াদে দেখলে গোস্টিং হলো মূলত একটা ইমোশনাল লোন বা আবেগের ঋণ। আবেগের ঋণ, এটা একটু বুঝিয়ে বলবেন। সাময়িকভাবে তারা হয়তো সংঘাত থেকে মুক্তি পেল, কিন্তু দীর্ঘমেয়াদে এই অপরাধবোধ এবং নিজের ইন্টিগ্রিটি বা সততা হারানোর একটা বড় মাশুল তাদের গুনতেই হয়। রাইট, এই জায়গাটাতে আমার ব্রেড ক্রাম্বিংয়ের কথা মনে পড়ে গেল। আমাদের সোর্সগুলোতেও এর উল্লেখ ছিল। হ্যাঁ, ব্রেড ক্রাম্বিং আরেকটা ইন্টারেস্টিং কনসেপ্ট। গোস্টিংয়ে তো মানুষ পুরোপুরি নীরব হয়ে যায়, কিন্তু ব্রেড ক্রাম্বিংয়ে তো কোনো কমিটমেন্ট ছাড়াই মাঝে মাঝে সামান্য একটু মেসেজ দিয়ে কাউকে আটকে রাখা হয়। ঠিক,
যেন একটুখানি আশার আলো জিয়ে রাখা। কিন্তু এই দুটো কৌশলই মানুষের আবেগিক বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করে। তার মানে গোস্টিং হোক বা ব্রেড ক্রাম্বিং, এর সবচেয়ে বড় ট্র্যাজেডি হল এটি দুজনেরই ইমোশনাল গ্রোথকে থামিয়ে দেয়। একদম। যিনি গোস্ট করছেন তিনি কখনোই শিখতে পারেন না কিভাবে কঠিন পরিস্থিতি সামলাতে হয়। আর যিনি ভুক্তভোগী, তিনি ভাবতে শুরু করেন এই পৃথিবীটাই একটা অনিরাপদ জায়গা। হ্যাঁ, এবং এর ফলে আমাদের স্বাভাবিক মানবিক সম্পর্কের মূল ভিত্তিটাই নড়ে যায়। ঠিক তাই। শুরুতে আমরা সেই সামাজিক চুক্তির কথা বলেছিলাম, কিন্তু আজকের এই ডিপ ডাইভ থেকে একটা গভীর প্রশ্ন রেখে শেষ করতে চাই। অবশ্যই। যদি ডিজিটাল স্ক্রিন এভাবেই আমাদের মিরর নিউরনগুলোকে নিষ্ক্রিয় করে দেয় আর আমরা নিজেদের সাময়িক শান্তির জন্য ক্রমাগত এমন আবেগের ঋণ তৈরি করতে থাকি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি আদৌ কখনো কঠিন সত্যের মুখোমুখি হওয়ার বা মতবিরোধ সামলানোর মানবিক সক্ষমতা ধরে রাখতে পারবে? ভাববার মতো একটা বিষয়।